আচ্ছা, তো প্রথমে যে প্রশ্নটা ছিল বলছে যে একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য হচ্ছে 525 টাকা। যদি প্যান্টের মূল্য 10% এবং শার্টের মূল্য 5% বৃদ্ধি পায়, তবে ওইগুলো কিনতে 568 টাকা 75 পয়সা লাগে। প্রতিটি শার্ট ও হচ্ছে প্যান্টের মূল্য কত? ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে প্রথমে আপনি শার্টের মূল্য বা একটা প্যান্টের মূল্য আমরা ধরে নেব। হ্যাঁ, তাহলে আমরা লিখি যে আহ, শার্টের মূল্য শার্টের মূল্য হচ্ছে এক্স টাকা। শার্টের মূল্য এক্স টাকা। হ্যাঁ, তাহলে প্যান্টের মূল্য কত হবে? এখানে যেহেতু আপনার শার্ট প্যান্ট দুইটা মিলে হচ্ছে 525 টাকা, তাহলে এই 525 টাকা থেকে আপনার এইটা বাদ দিলেই হবে। হ্যাঁ, এটা তাহলে এটা শার্ট গেল, এটা প্যান্ট গেল। এখন প্রশ্ন মতে, আচ্ছা, এখন বলছে যে যদি প্যান্টের মূল্য 10% এবং শার্টের মূল্য 5% বাড়ে। হুম, মানে প্যান্টের দাম কোনটা? এইটা, তাই না? 525 মাইনাস এক্স, এটা হচ্ছে প্যান্টের দাম আর এটা হচ্ছে শার্টের দাম। ঠিক আছে। এখন আপনার প্যান্টের দামটা বাড়বে হচ্ছে কয় পার্সেন্ট? 10%। তাহলে এইটাতে 1.1 হবে। হ্যাঁ, 1.1 দিয়ে গুণ হবে, মানে 10% মানে 100-র উপরে, তাহলে 1.1। আর এইটা যেহেতু হচ্ছে ষাটের মূল্য 5% বাড়ে, তার 1.05। 5% মানে 100-র উপরে 5। এই দুইটা এবার নাকি যোগ করলে টোটাল হবে 568 টাকা 75 পয়সা। 568 টাকা 568 টাকা 75 পয়সা। আপনারা এটা বুঝতে পারছেন কি বিষয়টা কি? মানে আমাদের যদি ষাটের দামটা যদি 10 মানে 5% বাড়ে, তাহলে 100-র উপরে 5 যাবে, তাহলে 1.05। আর যদি প্যান্টের দামটা 10% বাড়ে, তাহলে 1.1, মানে 100-র উপরে, 1-এর উপরে 0.1। তো এই দুইটা তখন কিনতে লাগবে 568 টাকা। তাহলে গুণ করলে হয়ে যাবে আমাদের। তাহলে এখন আমরা এইগুলা গুণ করব। ঠিক আছে। তাহলে 525 গুণন 1.1 যদি আমরা গুণ করি, তাহলে 577.5 হবে। 577.5 মাইনাস এটা 1.1 এক্স প্লাস 1.05, তার সাথে একটা এক্স, হুম, সমান সমান 568.75। ওকে। বা তাহলে এই 1.1 থেকে যদি আমরা 1.05টা মানে বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে হচ্ছে 0.5 থাকবে, তাই না? 1.1 থেকে 1.05 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে থাকবে হচ্ছে কত? 0.05, তার সাথে একটা এক্স। আর 577 থেকে যদি আমি 68.5 বাদ দিই, হ্যাঁ, 577.5 থেকে 568.75 যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে হবে এটা আহ 8.75। 8.75। ঠিক আছে। আচ্ছা, এখন এইটার আমরা এক্স এর মানটা বের করব। এক্স সমান সমান হচ্ছে এই 8.75, আর নিচে হবে হচ্ছে 0.05। তাহলে এটারও 2 ঘর আগে পয়েন্ট, এটারও 2 ঘর আগে পয়েন্ট, তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দেন। তাহলে 5 দিয়ে 875-কে ভাগ করলে হবে। তাহলে হচ্ছে 5 একে 5, 5 সাতটা 35, হুম, আর 5 পাঁচা 25, 175। এর মানে হচ্ছে আপনার ষাটের মূল্য হচ্ছে 175 টাকা। হ্যাঁ, আর যদি বলে প্যান্টের দাম কত, তাহলে এই 525 টাকা থেকে আপনি 175 টাকা বাদ দিতে হবে। ঠিক আছে, 525 টাকা থেকে 175 টাকা বাদ দিতে হবে।
525 টাকা থেকে 175 টাকা বাদ দিলে 350 টাকা। 350 টাকা হচ্ছে প্যান্টের দাম, আর শার্টের দাম হচ্ছে 175 টাকা। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, মারুফা কিছু বলতে চাই মেবি। মারুফা বলেন। স্যার এখানে যে পয়েন্টের বিষয়টা স্যার, আমরা তো 110 ধরি না, 10% দিতে হলে, তাহলে স্যার এইভাবে হ্যাঁ, কেন? তো 110 হলে মানে ধরেন আমরা যদি কোনো কিছু 10% বাড়ে, ধরেন এটা 10% বাড়লো, তাহলে 110 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করি, তাই না? তাহলে তো হয়। জি স্যার। তো এটা আপনার এই যে এইটাকে হচ্ছে দেখেন, এটা তো সহজ উপায়। এই শূন্য কেটে দেন। হ্যাঁ, এখানে যে শূন্য আছে, হুম। এই শূন্য কাটা, তাহলে 10কে ভাগ করলে 1.1। মানে আপনার হুম। 100-র উপরে গেলে আপনার হচ্ছে 10% হলে 0.1 হয়, 20% হলে 0.2 হয়, 5% হলে 0.05 হয়, 7% হলে 0.7, এইভাবে। হ্যাঁ, 100-র উপরে। ঠিক আছে। জি স্যার। এই, যাই হোক, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এরপরে আমরা এটাতে চলে আসি। বলছে যে 80 জন পরীক্ষার্থী, 80টি প্রশ্ন সম্বলিত একটি নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়েছে। তো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাবে, আর সঠিক উত্তরের জন্য যা নাম্বার পাবে একটা করে যদি ভুল করে তাহলে 0.25 নাম্বার কাটা যাবে। 25% নাম্বার কাটা যাবে, মানে 0.25 কাটা যাবে। 1 নম্বরের 25% 0.25 হয়। যদি একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয় এবং 60 নম্বর পায়, তাহলে সে কয়টা প্রশ্ন ভুল করেছে? হুম, 80টার মধ্যে কয়টা ভুল করেছে তা আমি ধরে নিই। হ্যাঁ, ধরি আহ, ভুল ভুল হচ্ছে, ধরি হচ্ছে ভুলের সংখ্যা, ভুল আর সঠিক। হ্যাঁ, আচ্ছা, সঠিকটা আগে লিখি, ভুলটা পরে লিখি। হুম, সঠিক আর হচ্ছে ভুল। তো প্রথমে আসেন, কয়টা ভুল করছে, তা আমি ভুল ধরলাম এক্সট্রা। তা 80টা প্রশ্ন, তাহলে 80টার মধ্যে এক্সট্রা বাদ দেন, তাহলে সেটা সঠিকটা হয়ে গেল। হ্যাঁ, মানে টোটাল ভুল হচ্ছে এক্সট্রা, আর সঠিক হচ্ছে 80টার থেকে এক্সট্রা বাদ দিলেই হবে। তো এই যে যেটা সঠিক করছে সেটার জন্য মার্ক পাবে কত? 1। তাহলে 1 দিয়ে গুণ দেন, 1 মার্ক পাইলো। হ্যাঁ, আর যেটা ভুল করছে সেটার জন্য মার্ক কাটা যাবে কত? 0.25। 0.25 নম্বর কাটা যাবে। হুম, তো এই মার্কটা পেলো আর এই মার্কটা কাটা গেল, তো এই দুইটা যদি বিয়োগ করেন তাহলে সে পাবে হচ্ছে 60 মার্ক। মানে যে মার্কটা কাটা যাবে সেটা তো তার মূল মার্ক থেকে বিয়োগ হবে, তাই না? ঠিক আছে, তাহলে যে মার্কটা পেলো আর হচ্ছে যেটা হচ্ছে তার আপনার কাটা যাওয়া মার্ক সেটা বাদ যাবে, তারপরে তার মার্ক হবে 60 মার্ক। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে এটা হচ্ছে 80 - x - 0.25x সমান সমান 60। তাহলে এইটা 0.25 আর একটা এক্স যোগ করলে 1.25 হবে। এক্স সমান সমান হচ্ছে এটা 60 থেকে 80 বাদ দিলে 20 হবে। হুম, তাহলে হচ্ছে এখানে আমরা যদি 20কে 1.25 দিয়ে আমরা ভাগ করি, তাহলে হবে হচ্ছে কত? 16, তাই না? তাহলে এক্স এর মানটা হবে হচ্ছে 20/1.25, অর্থাৎ এক্স এর মানটা হবে 16। এর অর্থ হচ্ছে সে 16টা প্রশ্ন ভুল করছে, আর বাদ বাকি 54টা প্রশ্ন ঠিক করছে। তাহলে 54, না 54 না, আপনার 64টা প্রশ্ন ঠিক করছে। তাহলে 64টা প্রশ্নে তার মার্ক পাওয়ার কথা হচ্ছে 64, সেখান থেকে 4 মার্ক হচ্ছে তার আহ, কাটা যাবে। হ্যাঁ, 4 মার্ক হচ্ছে কাটা যাবে, কারণ নেগেটিভ মার্ক হয়ে গেছে।
হয়ে সে মার্ক পাবে এখন হচ্ছে তার 60। ঠিক আছে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? সিম্পল বিষয়। আচ্ছা, এরপরে বলছে কোনো একটা পরীক্ষায় একজন ছাত্র ক সংখ্যক প্রশ্নের মধ্যে প্রথম 20টার মধ্যে 15টা সঠিক উত্তর দিল। বাকি যেগুলো ছিল, হ্যাঁ, তার 3/1 শুদ্ধ উত্তর আহ, দিতে পারে। এভাবে সে 50% প্রশ্নের উত্তর দিতে পারে। তাহলে ওই পরীক্ষায় প্রশ্ন সংখ্যা কত? মানে আপনার পরীক্ষায় ধরেন কিছু প্রশ্ন ছিল, কয়টা প্রশ্ন ছিল সেটা আমরা জানি না। হুম, প্রশ্ন সংখ্যা কত এইটা আমি ধরে নিলাম হচ্ছে এক্স। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন সংখ্যা হচ্ছে এক্স। তো 20টার মধ্যে সে 15টা সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, প্রথম 20টার মধ্যে সে 15টা সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, তাহলে তার, হ্যাঁ, এবং বাকি যেগুলো ছিল তার হচ্ছে, মানে প্রথমে সে 15টা সঠিক উত্তর দিল, লিখলাম 15টা, 15টা সঠিক উত্তর হলো। হ্যাঁ, ভালো কথা। এরপরে বাকি ছিল যেগুলো, মানে আমাদের মোট প্রশ্ন হচ্ছে কত, কয়টা, এক্সটা। এক্স এর থেকে আপনি আগে 20টা বাদ দেন, কারণ 20টার মধ্যে সে 15টা পারছে, 20টা তাহলে বাদ হয়ে গেল। হ্যাঁ, মানে 20টা বাদ হয়ে গেল। এই যে 20টা বাদ হওয়ার পরে যেটা থাকে তার কি করছে সে, 3/1 উত্তর দিছে, 3/1 সঠিক উত্তর দিছে। এই যেখানে বলছে যে 3/1 সে সঠিক উত্তর দিয়েছে, 3/1। তো এই হচ্ছে তার টোটাল সঠিক উত্তর। হ্যাঁ, মানে এইটুকু যোগ করলে তার মোট সঠিক উত্তর পাওয়া গেল। এই সঠিক উত্তরটা নাকি বলছে মোট যা প্রশ্ন ছিল তার 50%। মানে মোট আমাদের যতগুলো প্রশ্ন ছিল তার 50%। তাহলে মোট প্রশ্ন ছিল আমাদের এক্সটা, এক্স এর 50%, 50% মানে অর্ধেক। কোনো কিছুর 50% মানে সেটা অর্ধেক। বুঝছেন কথাটা কি? আচ্ছা, তাহলে এখন আমরা এইটাকে একটু মানে কাজ করার চেষ্টা করব, দেখা যাক। হ্যাঁ, তাহলে এখানে আমরা হচ্ছে এটা প্রশ্ন মতো লিখে নিলে হবে। তাহলে এখানে আমরা তিন, তিন হচ্ছে আমাদের লসাগু করব। তাহলে 3×5 = 45, প্লাস এটা x - 20, আর এটা হচ্ছে x/20, 2। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে 45 থেকে এটা বাদ গেলে কত হবে, 25 নাকি? তাহলে 25 প্লাস x/3, আর এটা হচ্ছে x/2। তাহলে হচ্ছে x এর মান হচ্ছে 25। ঠিক আছে, x এর মান হচ্ছে তাহলে আমাদের 25, না সরি 25 না, 25 × 2 = 50 হবে, এটা 50 হবে। তাহলে মোট প্রশ্ন ছিল হচ্ছে 50টা। তাহলে দেখেন 50টার মধ্যে প্রথম 20টা বাদ দেন, তাহলে থাকে 30টা। 30টার 3/1 করলে হয় কয়টা, 10টা। 10টা, তাহলে 10টা আর 15 মার্ক মিলে কত হচ্ছে তার, 25 মার্ক। 25 মার্ক হচ্ছে টোটাল প্রশ্নের অর্ধেক। ঠিক আছে, এই। আচ্ছা। আলামিন কিছু বলতেন? আলামিন, হ্যালো স্যার। আপনি কিছু বলবেন? হ্যালো। জি হ্যাঁ, স্যার, মানে আমার কথা হচ্ছে যে 50% যে দিচ্ছে যেটা ওটা কি সঠিক উত্তর কথা বলছে, এই টোটাল উত্তর? টোটাল টোটাল বলছে এভাবে সে 50% প্রশ্নের উত্তর দিল, মানে মোটের উপরে সে অর্ধেক উত্তর দিতে পারছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি যে স্যার বাম সাইডে সব, আপনি তো বাম সাইডে সব সঠিক উত্তরটা উঠলো না, যে 15টা সঠিক উত্তর, তারপর x - 20 1/3 সঠিক উত্তর।
ও আচ্ছা আচ্ছা, মানে আপনি বলছেন যে হচ্ছে তাহলে হচ্ছে সে মানে সঠিক উত্তরের কথা বলছেন, মানে ব্যাপারটা হচ্ছে কি, প্রথম যে 20টা প্রশ্ন ছিল সেই 20টা প্রশ্নের মধ্যে সে 15টা সঠিক উত্তর দিয়েছে, হ্যাঁ। তার মানে যে বাদ বাকিগুলো ভুল উত্তর এরকম এখানে কোনো ইয়ে নাই, বুঝতে পারছেন, মানে যে ওই 5টা যে ভুল দিয়েছে সেটা এখানে নাই, তাহলে আমরা ধরে নেব যে সে ধরেন 15টাই দাগাইছে, বুঝতে পারছেন কথা কি? হ্যাঁ আলামেন, সে দাগাইছেই 15টা। হুম, সে 15টা দাগাইছে, দাগাইতে সেখানে তার হচ্ছে এখানে 15টা দাগাইছে, আর বাদ বাকি যেটা থাকে তার 3 ভাগের 1 ভাগ সঠিক উত্তর দাগাইছে। দাগানোর পরে সে টোটাল 50%-এর সঠিক উত্তর হয়েছে, মানে 50% উত্তর, মানে ধরেন যেহেতু এখানে কোনো ভুল উত্তরের কথা নাই, তা আমরা ধরে নেব সে সঠিক উত্তরই দাগাইছে। হ্যাঁ এটাই, কারণ যদি এরকম থাকতো ভুল উত্তর থাকতো তাহলে তখন সেটা অন্যভাবে চিন্তা করতাম, এখানে তো কোনো ভুল উত্তর নাই, ভুল উত্তরের কথা বলেন। হ্যাঁ আলামিন, আর আপনার কথা আমি বুঝতে ঠিক আছে পারছি। স্যার, থ্যাংক ইউ। তাহলে সঠিক উত্তর আর ভুল উত্তরের বিষয়টা তো এখানে, ও যদি 20টাই দাগায় ও তো আর 20 মার্ক পায়নি, ব্যাপারটা এরকম। হ্যাঁ এটা লাগবে না খুব একটা, এটা করবেন, এগুলো অঙ্ক খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমি এইটাতে চলে যাই, কলার দামে। কলার দামের এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 2013 সালের ক্লাস 6-এর একটা অঙ্ক। হ্যাঁ 13 সালের বইতে এখন আবার ফেরত আসছে। হ্যাঁ 13 সালের বই থেকে কিন্তু এখন সকল ধরনের মানে প্রশ্ন হয়, ঠিক আছে। মানে ক্লাস 6-এর যে নতুন বছরের বই যেটা, হুম, সেটার আর কি। তাপস, স্যার, বলেন। স্যার, 77-এ একটু স্যার অল্প একটু প্রবলেম স্যার, কোশ্চেন ছিল করছি তো। 77-এ যাবো, এই জুন মাসের আম। জি স্যার, জুন মাসের নাম যে 1.4 0.8 কেন আসবে, এটা একটা বুঝে দেবেন শেষ। ও আচ্ছা আচ্ছা, এটা তো সহজ অঙ্ক। এখানে জি বলছে স্যার, কি, ওইটা জুন মাসে প্রতি কেজি ফজলি আর প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল। হুম, জুলাই মাসে ফজলি আমের দাম 40% বাড়ছে আর ল্যাংড়া আমের দাম 20% কমছে, তাহলে 40% বাড়লে 100-র উপরে 1.4 হবে না? হ্যাঁ মানে 0.4 মানে 40% একের উপরে যাবে, আর 20% কমে গেলে কি হয়, 0.2 হবে, মানে এই মানে 0.8 হবে, 100-র নিচে চলে আসলো, একের নিচে চলে আসলো, একের নিচে 0.2 কমে গেলে 8 হয় না, এরকম। হ্যাঁ, এটা সহজ অঙ্ক একটা। হুম, এই করবেন। আমি এই যে ইয়েটাতে চলে যাই, কলার দামে। বলছে কলার দাম 14.27% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে 1 ডজন কলার বর্তমান দাম কত, আর 1 ডজন কলা কত দামে বিক্রি করলে 33.1/3% লাভ হবে। তাহলে এখানে যেহেতু 14.27 কমে যাচ্ছে, তাহলে আমাদের 420 টাকায়, 420 টাকায় কমে হচ্ছে, 420 টাকায় কমবে হচ্ছে 420 টাকা গুণন 14.2/7%। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের, এই পার্সেন্টটা যদি আমরা ভাঙি তাহলে কত হবে এটা, 14.14 কত হয়, 70 আর 28, মানে 108 আর 2 110, তাই না? তাহলে এটা হচ্ছে 110/7 হবে। এটা যদি আমরা 15টা ভাঙি, 110/7, হ্যাঁ 7×10 70 আর 28 মিলে হচ্ছে আহ না ভুল হলো আমার। হ্যাঁ 7×10 70 আর 28, তাহলে 98 হবে, তাই না? 7×14 98 আর 2 100 হবে, তাহলে এটা 100 হবে। হ্যাঁ 100/7 হবে পূর্ণ ভাঙালে। আর এই পার্সেন্টটা যদি তুলে দেন, তাহলে পার্সেন্ট তুলে দিলে কি হয় মনে আছে, উপরে 1 নিচে হচ্ছে 100। তাহলে এখানে আপনার হচ্ছে এটা কাটা গেল, তো 7 দিয়ে এটা কাটলে 60, তার মানে 60 টাকা কমে গেছে, ঠিক আছে, 60 টাকা।
তাহলে 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে, তাহলে 10টি কলার দাম হচ্ছে 60 টাকা। তাহলে 10টি কলার দাম হচ্ছে 60 টাকা। তাহলে 10টা কলার দাম যদি 60 টাকা হয়, তো বলছে 1 ডজনের দাম কত? তাহলে 12টির দাম, এই 60 টাকা হচ্ছে 10টার দাম, তাহলে 10 দিয়ে ভাগ করলে একটা হবে 6 টাকা, আর 12টার দাম হচ্ছে 6 12 72 টাকা। হুম, 6 12 72 টাকা। এখন বলছে যদি 33.33% লাভে বিক্রি করা যায় তাহলে কয় টাকা হবে, মানে দাম হচ্ছে 72 টাকা, তাহলে এটাকে আবার লাভ অনুসারে বিক্রি করতে হবে। তাহলে 33.1/3% লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত হবে? এই 72 টাকা তো থাকবেই, এটার সাথে তাহলে 33.1/3%, তাহলে 72 টাকার সাথে 33.1/3 হলে কয় টাকা হবে? 3 33 99, 100, 100/3, আর পার্সেন্ট তুলে দিলে 1/100। এটা কাটা, এটা কাটলে 24, তাহলে 72 আর 24 96 টাকা। তাহলে যদি সে লাভে বিক্রি করতে চায় তাহলে হচ্ছে সে হবে হচ্ছে 96 টাকা। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটাতে চলে যায়। বলছে যে এটা কর অঞ্চলের প্রশ্ন, 1 বছর আগের। বলছে ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখলো তার বেতন যদি 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত, তাহলে তার মাসিক বেতন হতো 72,150 টাকা। তাহলে তার ছোটনের মাসিক বেতন কত? মানে তার বাড়ছে হচ্ছে 9%। হ্যাঁ, তো সে ভাবছে যে যদি 9% না বেড়ে আমার যদি 11% বাড়তো তাহলে আমার হতো হচ্ছে আপনার 72,150 টাকা। ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা মনে হয় 10 মিনিট পরে আবার এন্ড হয়ে যাবে, মানে আমার আইটি ওই যাদের সাবস্ক্রাইব করা ছিল ওরা মনে হয় এটা অফ করে দিছে। আমার অবশ্য অনেক দিন একসাথে করা, যাতে জুমের মিটিংটা কন্টিনিউ করতে পারি, কিন্তু ওরা আবার কেন জানি কয়েকদিন পর পর অফ করে দেয়, ওদেরকে আবার জানাতে হবে। হ্যাঁ, আমি গত মাসে ধরেন একবারে 3 4 মাসের কিনে নিয়েছি, বাট ওরা কেন জানি। তো যাই হোক, আমি আরেকটা লিঙ্ক দেবো না, ওই লিঙ্কে জয়েন করে ফেলবেন। হ্যাঁ, তাহলে ক্লাস করা যাবে। হ্যাঁ, 2 3টা লিঙ্ক হলে অসুবিধা না, আজকের জন্য ওইভাবে ইয়ে করি, তারপরে আমি ওদের সাথে আজকে কথা বললে ওরা লিঙ্ক ইয়ে করবে। তো যাক, এটা শেষ করি। তাহলে 11% যদি বাড়তো তাহলে বেতন হতো 7,000, না 72,150 টাকা। তাহলে 11% বৃদ্ধির মানে পূর্বের বেতন 11%, এই 11% বৃদ্ধির 11% বৃদ্ধির পূর্বে আহ, বেতন হচ্ছে এই যে 72,150 টাকা না, এই টাকাটাকে যেহেতু 11% বাড়ার পরে এটা, তাহলে 111 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের উপরেরটা হয়ে যাবে। হ্যাঁ, 11% বৃদ্ধির পূর্বেরটা পেয়ে যাবো। তাহলে আমরা এটা কাটাকাটি করি।
তাহলে এটা 6 দিয়ে দিলে 6 11 666, তাহলে 666 যদি আমি বাদ দিই তাহলে থাকে 55, তাহলে 5 11 55, তাহলে এটা হচ্ছে 65,000। হ্যাঁ, তার মানে বেতন বাড়ার আগে তার বেতন ছিল 65,000, মানে 11% বাড়ার আগে তার বেতন ছিল 65,000। তাহলে বর্তমান বেতন কত হবে? বর্তমান তার 9% বাড়ছে। বর্তমান বেতন হচ্ছে এই যে 65,000, এই 65,000-কে আমরা 100 দিয়ে ভাগ করে কত বাড়ছে? 9%, তাহলে 109 দিয়ে গুণ করবো। 109 দিয়ে গুণ করলে হয়। হুম, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 650 আর 109, 70,000, তাহলে 850 টাকা হবে হচ্ছে ওর, 70,850 টাকা তার বর্তমান বেতন। ঠিক আছে, এই সবাই কি বুঝতে পারছেন? কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন। হুম। আচ্ছা, এরপরে আসি। এটাতে বলছে কি যে প্রতি মাসে ইকবাল সাহেব 50,000 টাকা স্থায়ী বেতন পায়, আর পণ্য যা বিক্রি করে তার উপর 10.5% কমিশন পায়। ফেব্রুয়ারি মাসে তিনি 7% আয়কর বাবদ হচ্ছে 66,030 টাকা আয়কর দিয়ে থাকলে তিনি কত টাকার পণ্য বিক্রি করেছেন? হ্যাঁ, মানে তিনি হচ্ছে এই 66,030 টাকা আয় করে দিয়েছে। ঠিক আছে, তাহলে তার ইনকাম কত? হ্যাঁ, মানে ইনকাম যতই হোক, মানে পণ্য কত টাকার বিক্রি করেছে, যেহেতু পণ্য বিক্রির উপরে তার ইনকাম, তাই না? তাহলে হচ্ছে তার আয় হচ্ছে, তার আয়টা আগে বের করি। এই যে 66,030 টাকাটা হচ্ছে তার আয়কর। হুম, এটা কয় পার্সেন্ট? 7%। বলছে এটা 7%। তাহলে 7 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আপনার আয়টা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 7 9 63, তাই না? 63, আর এখানে থাকবে কত? 3। দাঁড়ান, ফেব্রুয়ারি মাসে তিনি 7% টাকা আয় করে, না, প্রশ্নের মধ্যে একটু ভুল আছে মনে হয়। তিনি কত টাকার পণ্য বিক্রি করেছেন, না, এখানে আয় করার বিষয়টা চলে আসছে না। হ্যাঁ, আলিয়ার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, ওই যে অঙ্কগুলা শীটে যেভাবে করা আছে সেভাবে যদি করে দিতেন তাহলে একটু ভালো হতো না? নাকি এটা শীট দেখে আমরা লিখিতের জন্য প্রস্তুতি দেবো, আর এভাবে মানে সমস্যাটা এভাবে ভাঙা দিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু শীটে যেভাবে আছে সেভাবে যদি করতেন তাহলে মনে হয় বেশি ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, সেটা অনুসারেই করা হবে, অসুবিধা নাই। আচ্ছা, আমি তাহলে এটা দেখে আরেকটু, মানে আমার এটা কারেকশন নিতে হবে কোনো, মানে বলছে যে পণ্য বিক্রির উপর 10.5% কমিশন পায়, তিনি 7% আয়কর বাদ দিয়ে, ও আচ্ছা, বাদ দিয়ে, ও বুঝতে পারছি, এটা বাদ দেওয়ার পরে, মানে এটা হচ্ছে 93%, মানে তার 100% আয় যদি আহ, মানে আপনার আয়কর হচ্ছে তার, মানে বাদে তার 100 টাকা যদি আয় হয়, তাহলে তার 7 টাকা কর দিছে, দেওয়ার পরে তার 93 টাকা থাকে, এরকম। হ্যাঁ, তাহলে হচ্ছে তার হচ্ছে আমরা যদি পূর্বে আয় বের করতে চাই, পূর্বে আয়, অলিয়ার যে কথাটা বললো ওইটা দেখেন আমার শিটে কিন্তু স্পষ্ট করে এই বিষয়গুলো লেখা আছে। আমি যেন একটু সময়টাকে ইয়ে করতাম, তো ওইভাবে লেখা যাবে। যে ধরেন আপনি যদি এইভাবে লেখেন যে হচ্ছে 7% আয়কর বাদ দিলে, এভাবে লিখলে আয়কর বাদে
93 টাকা হলে পূর্ব আয় 100 টাকা। পূর্ব আয় হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে কত? 100/93, আর হচ্ছে এখানে 66,000। 30 টাকা হলে কত? এটা 66,000 30 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা আপনার কাটাকাটি করলে এটা হচ্ছে 71,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তা এখন এটাকে আমি যেভাবে লিখতাম সেটা হচ্ছে এই 66,030-কে আপনার 93 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতাম, যেহেতু 7% কম। হ্যাঁ, তাহলে 71,000 হতো। মানে এই লাইনগুলো আমি লিখতেছিলাম না, কারণ হচ্ছে এগুলো যাতে মানে একটু সময়টাই হয়। যাই হোক, তারপরে লেখা যাবে, অসুবিধা নেই। তাহলে 71,000 টাকা তার কি আয়কর, আপনার আয় বাদ দেওয়ার, মানে কর বাদ দেওয়ার আগে সে 71,000 টাকা ইনকাম করছে। ঠিক আছে, এখন এই যে 71,000 টাকা ইনকাম করছে, এই 71,000 টাকার মধ্যে, এই 71,000 টাকার মধ্যে তার ফিক্সড ইনকাম 50,000। হ্যাঁ, তাহলে এখান থেকে 50,000 টাকা আগে বাদ দেন। তাহলে কমিশন কয় টাকা? কমিশন হচ্ছে 21,000 টাকা তার কমিশন। ঠিক আছে, এই 21,000 টাকা তার কমিশন। কারণ কমিশন তো পাবে হচ্ছে সেলস এর উপরে, তো বলছে তাহলে সেলস কত? হুম, সেলস কত টাকা? তাহলে তাহলে বিক্রয়টা হবে কত? বিক্রয়টা হবে আপনার এই যে 21,000 টাকা, সেটা হচ্ছে তার কমিশন। কমিশন কত কার পরে পায়? 10.5%। তার 10.5 দিয়ে ভাগ করে আপনি 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা দিয়ে কাটলে 2, মানে 2 200, তাই না? তাহলে 200 দিয়ে 4টা শূন্য, 2 3 4, না 4টা 200 হবে কেন, আরেকটা শূন্য বাড়বে। হ্যাঁ, তাহলে 2 লাখ টাকা। তার মানে সে 2 লাখ টাকা সেলস করছে। বুঝতে পারছেন? 2 লাখ টাকা সেলসের উপরে 10.5% কমিশন পেয়ে 21,000 টাকা হয়েছে, আর 50,000 টাকা সেই স্থায়ী বেতন। এই মোট হচ্ছে 71,000 টাকা তার স্যালারি। ঠিক আছে, আচ্ছা, আমি এই যে লিঙ্কটা আরেকটা বার দিই, আপনারা একটু সময় অপেক্ষা করেন। হ্যাঁ, আমি লিঙ্কটা, নতুন লিঙ্কটা দিচ্ছি, একটু wait করুন।